আবার মণিপুরের আতঙ্ক শুরু হয়েছে। আপনারা জানেন মণিপুর নিয়ে সারা ভারতবর্ষ যে মণিপুরে একটা ঘটনা ঘটেছিল, সেই জন্যে সারা ভারতবর্ষের মানুষ মণিপুরের নামটা বিখ্যাত হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন, মণিপুর কেন হচ্ছে? নাগাল্যান্ড তারা কেন আজ ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন? এর জন্যে দায়ী কে? সেটা কি জনগণ জানে? ৭৫ বছর আগে ভারতবর্ষ যখন 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই সময় কি চুক্তি হয়েছিল? সেই সময় মণিপুরের অবস্থা কেমন ছিল? আমরা কেউ কি জানি? সেই ইতিহাসটা কি আমাদেরকে পড়ানো হয়েছে? সেই সত্য ইতিহাসটা কি আমাদের কোনোদিন জানানো হয়েছে যে মণিপুর কি কন্ডিশনের ওপরে মণিপুর গঠিত হয়েছে? মণিপুরের বর্তমান সিচুয়েশন কি? মানুষকে সেই সঠিক ইতিহাসটা মানুষের সামনে কি তুলে ধরা হচ্ছে? তুলে ধরা হচ্ছে না। কারণ মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, এইসব বেশিরভাগ জায়গাগুলোতে কোনো সাংবাদিকরা স্বাধীনভাবে তারা ওখানে গিয়ে রিপোর্ট কালেকশন করতে পারে না, খবর সংগ্রহ করতে পারে না। স্বাধীন ভারতবর্ষের মধ্যে আমরা বাস করছি, কিন্তু সেই সমস্ত রাজ্যগুলো 1947 সালের পরে সেই সমস্ত রাজ্যগুলোতে পরেই কিন্তু সমস্ত, বিশেষ করে অন্যান্য স্টেটের মানুষদের যাওয়া, ওখানে ঢোকা এবং ওখানে বসবাস করা, ব্যবসা করা, যে সারা ভারতবর্ষে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে নিয়ম, যে বিধিনিষেধ নেই, আমরা স্বাধীন দেশে বাস করছি, সেই জিনিসটা কি সেখানে ছিল 1947 সালের পরে? তখনও ছিল না, এখনও নেই। 1947 সালে যখন ভারতবর্ষ প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, আমরা কিন্তু অবশ্য মানি না উনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। আমরা মনে করি যে নেতাজি সুভাষচন্দ্র বসুই তিনিই হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এটা কিন্তু আমরা অনেকে স্বীকার করি আর না করি, এটা কিন্তু ইতিহাস বলছে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি মণিপুরের আসল ইতিহাসটা আমি তুলে ধরতে চাই, কারণ আমার হয়তো অত গভীর নলেজ নেই, কিন্তু আমি যেইটুকুনি পড়ে বুঝেছি, যেইটুকুনি আমি গুগল সার্চ করে জেনেছি, যেইটুকুনি মাঝে মাঝে টাইমস অফ ইন্ডিয়াতে বেরোয়, সেইটুকুনি পড়ে যেটুকুনি আমি বুঝেছি, সেখানে যারা কিছু মানুষ যারা বাস করছে, তারা চোরের মতো বাস করে, চোরের মতো, আমি বলছি চোরের মতো বাস করে। ভারতবর্ষের অন্যান্য স্টেটের মানুষরা তো ওখানে গিয়ে বসবাস করতে পারে না, ওটা ভুলে যান। ওখানে কেন আজকে আমাদের হিন্দুদের ওখানে নো এন্ট্রি? নাগাল্যান্ডে হিন্দুদের কেন নো এন্ট্রি? কেন ওখানে স্বাধীনভাবে আমরা বিচরণ করতে পারি না? আজকে ওখানকার মানুষ সবাই কী করে খ্রিস্টান হয়ে গেল? এটা মানুষের জানা দরকার। 1947 সালে ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল, সেই দিনই কিন্তু ভারতবর্ষটা কিন্তু হিন্দুদের থাকার জায়গা করে দিয়ে যায়নি জওহরলাল নেহরু, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সেই দিনই কিন্তু হিন্দু জাতির, হিন্দু ধর্মের, হিন্দু সংস্কারের, সনাতন ধর্মকে শেষ করে দেওয়ার জন্য পেরেক পুঁতে গেছিলেন। আজও সেই কাজটা কিন্তু রাহুল গান্ধী করে যাচ্ছে, এবং তাদের যে সহযোগী পার্টিগুলো তাদের রাজনৈতিক ক্ষমতা দখলের নামে তারা কিন্তু সেই কাজটা এখন করে যাচ্ছে। হিন্দুরা জাহান্নামে যাক, হিন্দুদেরকে শুধু দুটো রুটি ছুঁড়ে দাও, আর 120% মানুষকে সবসময় তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে মদত করে যাও, যেটা এখন রাহুল গান্ধী বারবার করতে চাইছে, যেটা 1947 সালে জওহরলাল নেহরু করে গেছিলেন। অনেকে আমরা হিন্দুরা কিন্তু এখনও বুঝতে পারছি না, রাহুল গান্ধী বারবার দলিত 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 নিজ এই কথাটা বলার অর্থ কি আমরা কিন্তু এখনও বুঝতে পারছি না। আগামী দিনে জেনে রাখুন, মণিপুর, নাগাল্যান্ড নয়, আগামী দিনে পশ্চিমবঙ্গ, আগামী দিনে মধ্যপ্রদেশ, আগামী দিনে কেরল অবশ্য অলরেডি হয়ে গেছে। কেরলে ওখানে আর এখন স্বাধীনভাবে আমরা হিন্দুরা কথা বলতে পারি না, সনাতন মানুষ কথা বলতে পারে না। আমি যেই জিনিসটা আমি এখন বলতে চাইছি, সেই জিনিসটা হলো মণিপুরের বর্তমান সিচুয়েশানে আবার 8জন মৈতিরা খুন হয়েছে। যে মৈতি সম্প্রদায় তারা এখন বেশিরভাগই তারা এখনও হিন্দু আছে, খ্রিস্টান হয়নি। আর কুকি সম্প্রদায় কারা? কুকি সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ কিন্তু তারা কিন্তু ভারতীয় নয়, তারা বেশিরভাগ মানুষ কিন্তু খ্রিস্টান, বেশিরভাগ মানুষ কিন্তু মায়ানমারের লোক, বেশিরভাগ মানুষ কিন্তু চীনের লোক। হ্যাঁ জানি, চীনের লোক হলেই কিন্তু ওই গান্ধী পরিবারের দরদটা উতলে ওঠে। গান্ধী পরিবার
জানি না চীনের সাথে তাদের কি মৌ চুক্তি স্বাক্ষরিত আছে, জানি না। আমরা টিভিতে দেখেছিলাম যে চীনের প্রধানমন্ত্রী এবং তাদের যে আরও অন্যান্য উচ্চপদস্থ অফিসারদের সাথে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী কী চুক্তি সই করছিলেন টিভিতে দেখেছিলাম। আমরা জানি না সেটা সত্য কি মিথ্যা, আমি সেটা কখনোই যাচাই করে দেখিনি। টিভিতে যেটা দেখানো হয়েছে আমাদের, কারণ টিভিকে তো বিশ্বাস করতে হবে, খবরের কাগজকে তো বিশ্বাস করতে হবে, কারণ তাহলে আমরা কাকে বিশ্বাস করব? খবরের কাগজ পড়লে বিশ্বাস করবো না, ফেক বলবো, টিভি দেখলে ফেক বলবো, মোবাইলে বলবো এগুলো সব ফেক। তাহলে সত্যিটা কোনটা? রাহুল গান্ধী যেটা বলছে সত্যি, না 1947 সালে জওহরলাল নেহরু যে ব্যবস্থা করে গেছে সেটা সত্যি? মৈত্রীর জানি একটা মেয়েকে নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা সারা ভারতবর্ষে বিখ্যাত হয়ে গেছিলো, কিন্তু তার আগের ঘটনাগুলো কিন্তু কেউ জানে না। ওখানে প্রত্যেক দিন মৈথিরা চোরের মতো বাস করছে, যে কোনো সময় তারা খুন হচ্ছে। এই কয়েকদিন আগে 8 জন মৈথিকে খুন করা হয়েছে। কারা খুন করেছে? ওই কুকিরা খুন করেছে। সেখানে ভারতবর্ষের সেনাবাহিনী ঢুকতে পারে না। তারা বর্তমানে দেখা গেছে ইদানিং তারা আধুনিক যন্ত্রপাতি নিয়ে তারা ভারতীয় সেনাবাহিনীকে আটক করছে। কী কারণের জন্য অ্যাটাক করছে? তারা কোথা থেকে অস্ত্র পাচ্ছে? এর বেলা কিন্তু সুপ্রিম কোর্ট দেখতে পায় না। একটা মেয়েকে তারা মৈথিরা, ওই কুকিদের একটা মেয়েকে উলঙ্গভাবে রাস্তায় ঘুরিয়েছিল, সেটা কিন্তু দেখেছিল। সেটা কিন্তু সারা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কিন্তু বারবার করে এখানে হুমকি দিচ্ছিল মোদি গভর্নমেন্টকে। আমার একটাই প্রশ্ন আমার মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে, আপনি কি জেনেছেন ওখানে আসল কি ঘটনা, ওখানে কি পরিস্থিতি আছে? ওখানে 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, ওখানে খুললাম ব্রিটিশদেরকে ছুট দেওয়া হয়েছিল যে তোমরা যত বড় হিন্দুদেরকে খ্রিস্টান করে দাও, যত বড় নিম্ন শ্রেণীর মানুষ আছে তাদেরকে খ্রিস্টান করো, তাদেরকে ধর্মান্তরিত করো। চুপ। আসল ঘটনা কেউ কি জানে? সকল ভিউয়ার্স, মাই ফ্রেন্ডস, আমরা একটু ডিস্টার্ব হয়েছে। আমার প্রিয় কালু খুব চেঁচাচ্ছে, বাড়ি থেকে কিছু আওয়াজ শুনেছে, সেই জন্য আমি সরি, এক্সট্রিমলি সরি। আমার কথা হচ্ছে মৈত্রী যেখানে ঘটনাটা, এই যে কিছুদিন আগে কেন এই ঘটনাটা ঘটেছে, সমস্ত মানুষকে আমি কিছুটা অবগত করতে চাই। পেপার পড়ে যেটুকুনি জেনেছি, টিভিতে খবর দেখে যেটুকুনি জেনেছি, বিভিন্ন জায়গা থেকে যেটা কালেকশন করে আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে গিয়ে ওখানকার হাইকোর্টের জাজ একটা অর্ডার পাস করেছিলেন। সেই অর্ডারটা ছিল যে এখানে যে পাহাড়ের নিচে যে মৈত্রী শ্রেণী বাস করে, তারা তাদের SC/ST ক্যাটাগরি বিভিন্ন সুযোগ সুবিধা তারা দাবি করেছিল। সেই জন্য হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে এটা কতটা বাস্তব সত্যি সেটাকে কমিশনের মাধ্যমে সেটা তদন্ত রিপোর্ট দিতে চেয়েছিল। এই তদন্ত রিপোর্টের জন্যেই সেই পাহাড়ের যে কুকি জাতি আছে, যারা চীনের মদতে সেই সবসময় ভারতবর্ষের সেনাবাহিনীকে আটক করে যাচ্ছে, সেই কুকিরা তখন রেড়ে করে পাহাড়ের নিচে নেমে এলো। কিন্তু সেই পাহাড়ে তার মধ্যে একটা কথা বলতে আমি ভুলে গেছি। 1947 সালে যেই সময় মণিপুর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল, সেই সময় জওহরলাল নেহরু একটা চুক্তি করে গেছিলেন যে পাহাড়ের সমস্ত যারা থাকবে তারা হচ্ছে কুকিরা থাকবে, আর পাহাড়ের নিচে যারা থাকবে তারা হচ্ছে মৈত্রীরা থাকবে। একটা চুক্তি করেছিল যে পাহাড়ের যে কুকিরা আছে সেই কুকিরা পাহাড়ের নিচে নেমে আসতে পারবে, কিন্তু পাহাড়ের নিচে যারা মৈত্রীরা আছে সেই হিন্দুরা তারা কিন্তু পাহাড়ে কোনো দিন উঠতে পারবে না। কী কারণের জন্য আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি, কী কারণের জন্য এই আইনটা করে গেছিলো আমি জানি না, সেই সময় পরিস্থিতি আমি ছিলাম না। তবে আমার কাছে আমি যেইটুকুনি জানি যে সেই ওই মণিপুরে একমাত্র মৈত্রীদের সংখ্যাই সব থেকে বেশি, অথচ ওই সমতল ভূমি পাহাড়ের নিচে যেইটুকুনি জায়গা আছে সেই জায়গাটা তাদের পক্ষে খুবই কম জায়গা, এবং পাহাড়ের মধ্যে যত সুযোগ সুবিধা সংসাধন আছে সেই সমস্ত কুকিরা ভোগ করবে, অথচ কুকিরা পাহাড়ের নিচে নেমে আসতে পারবে, কিন্তু মৈত্রীরা পাহাড়ে ওপরে উঠতে যেতে পারবে না। কী কারণের জন্য এই সিস্টেমটা চালু করে গেছিলো? সেই সময়
অ্যাকচুয়াল দেখা গেছে 1947 সালে ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল, কিন্তু সংবিধানটা যেভাবে তৈরি করা হয়েছিল সেই সময় সংবিধানের অর্ধেকটা কিন্তু পাকিস্তান তৈরি করার লক্ষ্যেই সেই সংবিধানটা বানিয়ে গেছিল। আমরা কিন্তু এখনও বুঝতে পারিনি। বর্তমান সিচুয়েশানে আমরা টিভির দৌলতে, মোবাইলের দৌলতে, বিভিন্ন খবরের কাগজে তাদের স্বাধীনতা থাকার জন্যে আমরা আজকে জানতে পারছি যে সেই সময় 1947 সালে জওহরলাল নেহরু আমাদের যে কি বিশাল ক্ষতি করে গেছে, সেই ক্ষতি কিন্তু এখনও পূরণ হচ্ছে না। পূরণ করবার চেষ্টা করলেও আমাদের মধ্যে যারা হিন্দু আছে তারাই কিন্তু এর প্রতিবাদ করছে। সাধারণ মানুষ তো তার আসল ঘটনাটা জানে না, সাধারণ মানুষের কাছে সেই খবরটা পৌঁছানো যাচ্ছে না। তাই আমি অনুরোধ করব, দয়া করে তাদের কাছে আবেদন করব সমস্ত মানুষজনকে আমার যেন ভিডিওটা একটু দেখে আপনারা সংগঠিত হন, সংঘবদ্ধ হন। না জেনে রাখবেন আগামী দিনে কিন্তু আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সমস্ত পার্টিগুলো কিন্তু লেগেছে। যেমন এই যে বারবার যে কথাটা বলছে যে 20% মুসলিমদেরকে ঠিক রাখো, আর এই হিন্দু জাতি যেটা 80% আছে এদেরকে টুকরো টুকরো করে ভাঙো। ব্রিটিশদের যে তাদের কৌশল ছিল যে বাটো আর রাজ করো, তাহলেই কিন্তু আর গরিব মানুষ কিছু বুঝতে পারবে না, এদেরকে টুকরো টুকরো করে দাও জাতিতে। তারপরে আর একটা কথা হচ্ছে, সেই সময় যেটা রাহুল গান্ধী একটা বারবার বলছিলেন যে এই ভারতবর্ষের সম্পদের অর্ধেক অধিকার নাকি মুসলিমদের। শুনুন, ওদের ধর্মের ভিত্তিতে, ওদের সংখ্যার ভিত্তিতে দুটো দেশ দিয়ে দেওয়ার পরেও এখনও কিন্তু তারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু তাদেরকে এখনও শান্তিতে বসবাস করছি এবং শান্তিদেরকে তাদের সাথে কোনো ঝগড়াঝাটি করি না, আমরাই কিন্তু করি না, কিন্তু ওরাই বারবার কিন্তু